ঢাকা দোহা শীর্ষ বৈঠকে জনশক্তি রপ্তানি সহ 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই। বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে কাতারের আমিরকে আহ্বান রাষ্ট্রপতির। তাপদাহে পুড়ছে দেশ, হিট স্ট্রোকে আরও 4 জনের মৃত্যু, হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। মের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা নেই, বৃষ্টির জন্য নামাজ। বেনজিরের সম্পদ অনুসন্ধান রিপোর্ট 2 মাসের মধ্যে দেওয়ার নির্দেশ হাইকোর্টের। নজরদারিতে কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, ডিবিতে জিজ্ঞাসাবাদ। সরকারকে হঠাৎই দেশে বিদেশে চক্রান্ত চলছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে দণ্ডের তথ্য মার্কিন প্রতিবেদনও, বললেন রিজভী। বিভিন্ন উপজেলায় প্রতীক বরাদ্দ প্রচারণায় প্রার্থীরা। বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়িতে নির্বাচন স্থগিত। নাটোরের সিংড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দেলওয়ার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ব্যবসা বাণিজ্য, জনশক্তি রপ্তানি সহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। প্রধানমন্ত্রী কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এগুলো সই হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে নিজের নামে রাজধানীর কালশিতে একটি পার্ক ও একটি উড়াল সড়কের নামকরণ উদ্বোধন করেন কাতারের আমির। বিকেলে দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন কাতারের আমির। রকুনুজ্জামানের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার কাতার। সেখানে কর্মরত প্রায় 4 লাখ বাংলাদেশি। আমদানির মাধ্যমে বাংলাদেশের জ্বালানি চাহিদার বড় অংশেরও যোগান দেয় কাতার। এমন সম্পর্কের মধ্যেই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ঢাকা সফর। সফরের দ্বিতীয় দিন সকালেই তিনি যান প্রধানমন্ত্রী কার্যালয়ে। বৈঠক হয় 2 শীর্ষ নেতার মধ্যে। প্রতিনিধি পর্যায়ে বৈঠক শেষে হয় চুক্তি সই। দ্বৈত কর পরিহার, সাগরপথে পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে 2 দেশ। সই হয় শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়া ও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক। পরে ঢাকায় কালশী বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি শেখ তামিমের নামে নামকরণ করে বাংলাদেশ। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন কাতারের আমির। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ থেকে আরো দক্ষ ও অর্ধদক্ষ কর্মী নিতে কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ বঙ্গভবনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। কাতারের আমির ও তার সফর সঙ্গীদের বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, কাতার বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি বলেন, আমিরের এ সফর 2 দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বিদেশি বিনিয়োগের জন্য 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা সহ বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরে রাষ্ট্রপতি এসব সুযোগ সুবিধা গ্রহণ করে জ্বালানি, মেশিনারিজ, আইটি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে কাতারের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। আশা প্রকাশ করেন, আগামীতে 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে। বাংলাদেশে এলএনজি সরবরাহ করায় কাতার সরকারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভবিষ্যতে জ্বালানি সহ বিভিন্ন খাতে কাতারের সহযোগিতা বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন। এ সময় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এরপরই 2 দিনের বাংলাদেশ সফর শেষে দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। হিট স্ট্রোকে রাজধানীর গুলিস্তানে 1 জনের মৃত্যু হয়েছে। এদিকে চলমান তাপদাহে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরমে। রাজধানীর বস্তিবাসী ও ছিন্নমূল মানুষের কষ্টের শেষ নেই। তীব্র গরমে কাজ করতে পারছেন না। বিদ্যুৎ সুবিধা বঞ্চিত এসব মানুষের এখন তাপমাত্রা কমার অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। মাইনুল শোভনের রিপোর্ট। প্রতিনিয়তই বিবর্ণ হচ্ছে ইটপাথরের নগরী। সবুজ উজাড় করে বাঁশ বিছার ছাড়াই গড়ে উঠছে একের পর এক ইমারত। নগরায়নের মহাযজ্ঞে হারিয়ে যাচ্ছে প্রকৃতির অপরূপ ছায়া। আর এর প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছেন রাজধানীবাসী। ঢাকায় তাপমাত্রার পারদ 40 ছুঁই ছুঁই। অনুভবের ব্যাপকতা আরও বেশি। চলমান তাপদাহ হার মানিয়েছে মধ্যপ্রাচ্যের মরুর দেশগুলোর গরমকেও। তবে আরাম শীতল কক্ষে উচ্চবিত্তের জীবনধারায় এর তেমন প্রভাব না পড়লেও ভোগান্তির শেষ নেই নিম্নবিত্ত ছিন্নমূল মানুষের। পরিবারের 7 জনকে নিয়ে কারণ বাজারের পাশেই একটি খুপড়িতে বাস করেন আব্দুল মান্নান হাওলাদার। কিন্তু সেখানে বিদ্যুৎ সংযোগ না থাকায় বাধ্য হয়ে সবাইকে নিয়ে একটি চৌকিতে আশ্রয় নিয়েছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের ছায়ায়। এই যে কারেন্ট নাই, ঘর নাই, আমরা এইভাবে রোডে বসে থাকি সারাদিন, এই আর কি। তীব্র গরমে অসুস্থ হয়ে
রাস্তার আইল্যান্ডে পড়ে আছেন এই রিক্সা চালক। রিক্সার চাকা ঘুরিয়ে চলে জীবনের চাকা, কিন্তু তাপদাহের মধ্যে জীবিকা নিয়ে উদ্বিগ্ন তিনি। প্রচুর রোদ মামা, খুব খারাপ হয়েছে, বারো বারো মন জানা দুজন যাত্রী লইয়া পড়েছি আমার খারাপতে, খালি পানি আর পানি খাবার মন চা। খেটে খাওয়া মানুষের দুর্ভোগের এ চিত্র পুরো দেশ জুড়েই, বিশেষ করে রাজধানীতে ছোট ছোট খুপড়িতে কিংবা বস্তিতে যেসব খেটে খাওয়া মানুষ বিদ্যুতের সুফল ছাড়াই বসবাস করেন, তাদের জীবন যেন থেমে আছে। তীব্র গরমে কর্মহীন হয়ে পড়ায় পরিবার পরিজন নিয়ে দুমুঠো ভাতের চিন্তায় শ্রমজীবীদের অনেকেই। অতিরিক্ত গরম, বেতন যায় না, রোদে থামানো যায় না, এই যে কিছু মাল থুয়ে আয়ে পড়ছি। কারেন্ট নাই, কোনো ফ্যান বাতাসের কোনো ব্যবস্থা নাই, খুব আগুন একবারে গরম পেয়ে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে সারা শরীর, বৃষ্টির মতো ভিজে যাচ্ছে আর কি। খারাপ যেসব ঘরে কারেন্ট নেই এইসব ঘরে তো মনে করেন আরো অতিরিক্ত জ্বালা যন্ত্রণা। যে নাল্লাই আমাকে একটু বৃষ্টি দেয় ঠাই আমার একটু শান্তিতে থাকতে পারি। অতিরিক্ত গরম, শীত কিংবা বৃষ্টি যাই হোক, প্রকৃতির বৈরী আচরণে এসব মানুষের দুর্দশা বাড়ে। তাদের অভিযোগ, কষ্ট লাঘবে পাশে পাওয়া যায় না কাউকেই। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। তীব্র তাপদাহ আর ঘন ঘন লোডশেডিং এ চরমভাবে বিপর্যস্ত শিল্প কারখানার উৎপাদন। শ্রমিকরা গরমে হাঁসফাঁস করায় তৈরি পোশাক কারখানায় উৎপাদনশীলতা কমেছে বেশ খানিকটা। বাড়তি তাপ আর বিদ্যুতের ঘন ঘন আসা যাওয়ায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতিও। এই অবস্থায় রপ্তানির আদেশ বাড়লেও সময় মতো পণ্য সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় রপ্তানিকারকরা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। দেশজুড়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে অতিষ্ঠ জনজীবন। গরমের প্রভাব পড়েছে শিল্প কারখানার উৎপাদনেও। প্রচণ্ড গরমে নির্ঘুম রাত কাটায়, কর্মস্থলে গিয়ে কাজে পুরোটা মনোযোগ দিতে পারছেন না শ্রমিকরা। এর ফলে উৎপাদনশীলতা ব্যাহত হচ্ছে জানিয়েছেন রপ্তানিকারকরা। এত এক্সট্রিম হিটের দিয়ে আমরা যাচ্ছি, প্রোডাক্টিভিটি আমরা নিজেরা দেখতে পাচ্ছি যে ড্রাস্টিক্যালি কিন্তু ফল করতেছে, বিকজ দে আর নট ফিলিং কমফোর্টেবল। এখন বাসায় বলেন, অফিসে, ফ্যাক্টরিতে, হ্যাঁ ফ্যাক্টরি এনভায়রনমেন্ট রিলেটিভলি বেটার, বাট বাসায়ও কিন্তু তারা যেই হিটটা ফেস করছে, যখন সারাদিন পর যখন সকালবেলা যখন আসে, দে আর ভেরি মাচ ফ্যাটিগড। এটা কিন্তু ডিরেক্টলি আমাদের প্রোডাক্টিভিটিকে ইম্প্যাক্ট করতেছে। ন্যাচারাল গ্যাসের যে কোনো ধরনের ইঞ্জিনে যেটা হয় যে আপনার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বেড়ে গেলে তখন এই ইঞ্জিনের এফিসিয়েন্সি কমে যায়, কিংবা অন্যভাবে বললে যে ক্যাপাসিটি, আউটপুট ক্যাপাসিটি আপনার বেশ অনেকখানি কমে যায়। সেটা ক্ষেত্রভেদে 10 থেকে 20% লেভেলও হতে পারে। তো এই অবস্থায় আসলে একদিক দিয়ে যেমন সাপ্লাই কমে যায়, আবার অন্যদিকে আপনার কিছু কিছু কারণে চাহিদাও বেড়ে যায়। গরমের কালে মানুষ সবচেয়ে বেশি এসি ইউজ করার চেষ্টা করে, সো এটাও একটা ফ্যাক্টর। গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিংও। অন্যদিকে এখনও দূর হয়নি গ্যাসের সংকট। সব মিলিয়ে কারখানার উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে দাবি ব্যবসায়ীদের। অ্যাভারেজে 3 থেকে 4 ঘন্টা কিন্তু লোডশেডিং এখন অনেক ফ্রিকোয়েন্ট হচ্ছে। সো ইন টার্মস অফ দিস ওয়েদার, এই ওয়েদারও যদি এই ধরনের লোডশেডিং হতে থাকে আর যে জেনারেটর যদি ফেল করতে থাকে, তাহলে আপনি ঠিকমতো বুঝতেই পারতেছেন যে কী ধরনের আমরা নেগেটিভলি ইম্প্যাক্টেড পড়ব ইন টার্মস অফ নট অনলি প্রোডাক্টিভিটি বাট ওভারঅল আমাদের যে ইন্ডাস্ট্রি এখন যে ক্রাইসিসটা দিয়ে যাচ্ছে। কিছু তো সমস্যা সবসময় থাকে। পাওয়ার গ্রিডের ইস্যুটা, মোটামুটি সমস্যাটা যদি আমি এক কথায় বলি যে মোর দেন সাপ্লাই প্রবলেম, পাওয়ার গ্রিডের আসলে এক্সপানশন এবং কিছু কিছু জায়গায় আপগ্রেডেশন খুব জরুরি। সেই কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব হবে তত তাড়াতাড়ি সিস্টেমটা ইমপ্রুভ করবে। স্বাভাবিক উৎপাদনশীলতা বজায় রাখতে কারখানার পাশাপাশি বাসাবাড়িতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চান ব্যবসায়ীরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সারা দেশে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রাম ও যশোরে 40.4 ডিগ্রি সেলসিয়াস। হিট স্ট্রোকে শেরপুর, পটুয়াখালী ও খুলনায় 3 জনের মৃত্যু হয়েছে। তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সারা দেশে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গরমের তীব্রতায় নাভিশ্বাস অবস্থা যশোরের মানুষের। অতি গরম আর প্রখর রোদের কারণে সকাল 10টার পর লোকজন ঘর থেকে বেরোতে পারছেন না। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়া অফিস জানায়, যশোরে 1 সপ্তাহ ধরে 38 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠানামা করছে। হাসপাতালগুলোতে বাড়ছে হিট স্ট্রোক, শ্বাসকষ্ট, ডায়রিয়ায় আক্রান্ত রোগী।
বাইরে তো আসার কোনো পরিবেশই নাই, তারপরেও জরুরি কাজে আসতেই হয়েছে, না আসলেই নয়। 28 থেকে 32, এখন আমরা 40 ধাবমান, এরকম একটি অবস্থা বিরাজমান আছে, যে কারণে আমরা দৃশ্যত দেখছি যে প্রচন্ড গরমে মানুষ, পশু পাখি সবারই অবস্থা খারাপ। চুয়াডাঙ্গায় সোমবারের তুলনায় কয়েক ডিগ্রি কমেছে তাপমাত্রা, তবে তীব্র তাপদাহে নাকাল জেলার জনজীবন। মঙ্গলবার বিকেল 3টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 39.6 ডিগ্রি সেলসিয়াস। গরমে একটু স্বস্তি পেতে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছে মানুষ। পুকুর ও সেচ পাম্পের পানিতে গোসল করে শান্তি খুঁজছেন অনেকে। আরও কয়েকদিন এ ধরনের তাপমাত্রা থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে তাপদাহ থেকে রক্ষা পেতে বাগেরহাটের মোরেলগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় করেছেন শত শত মানুষ। মঙ্গলবার সকাল 7টায় মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া স্কুল মাঠে নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। বৃষ্টির প্রার্থনায় নামাজ হয়েছে চুয়াডাঙ্গায়ও। শহরের টাউন ফুটবল মাঠে বৃষ্টি চেয়ে আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়। বৃষ্টি চেয়ে নামাজ আদায় হয়েছে খুলনার শহীদ হাদিস পার্কেও। স্থানীয়রা জানান, দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে নদী, নালা, খাল, বিল, পুকুর শুকিয়ে গেছে, ফসলেরও ক্ষতি হচ্ছে। এ থেকে পরিত্রাণ চেয়ে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করা হয়েছে। এদিকে এই উত্তপ্ত আবহাওয়া এপ্রিল মাস জুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন 2 মাসের মধ্যে আদালতে দাখিল করতে দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে করা রিটের প্রাথমিক শুনানি করে এই আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ। সরকারি কর্মকর্তাদের সম্পদের তথ্য জানতে ভারতের মতো অ্যাসেট ডিক্লারেশন আইন করার পরামর্শ উঠে আসে আদালতে। তাইমুর রশিদের রিপোর্ট। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্প্রতি উঠে আসে দেশের বেশ কিছু গণমাধ্যমে। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদের অনুসন্ধান চেয়ে রিট করেন এক আইনজীবী। মঙ্গলবার রিটটি শুনানির জন্য আসে। শুনানিতে রিটকারীর আইনজীবী আদালতকে বলেন, এরই মধ্যে তদন্ত কমিটি হয়েছে, দুদক যেন নামকা ওয়াস্তে তদন্ত করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট না দেয় সে বিষয়ে আদালতের আদেশ চান রিটকারী। তবে বেনজির আহমেদের আইনজীবীরা বলেন, এ ধরনের আদেশ দিলে তদন্তে প্রভাব পড়তে পারে। দুদকের আইনজীবী আদালতকে বলেন, অনুসন্ধান প্রক্রিয়া আগেই শুরু হয়েছে, তাই দুদকের কোনো নিষ্ক্রিয়তা নেই এখানে। সব পক্ষের বক্তব্য শুনে 2 মাসের মধ্যে অনুসন্ধানের অগ্রগতির রিপোর্ট দিতে দুদককে নির্দেশ দেয় আদালত। প্রায় 10,000-এর বেশি মামলা, এই এলিগেশনস, দুর্নীতি দমন কমিশন লন্ডি সার্ভিস দিয়েছে, অর্থাৎ ক্লিয়ার করে দিয়েছে। এই মামলা যদি সুষ্ঠু তদন্ত না হয়, যদি ক্লিয়ারিং সার্ভিস এখান থেকে পায়, তাহলে বাংলাদেশে দুর্নীতির ফ্লাড গেট ওপেন হবে। মাননীয় আদালত আমাদের সাবমিশন গ্রহণ করে 2 মাস পরে এই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস এসিসিকে দাখিল করতে বলেছে। আমরা আদালতের আদেশ কমিশনকে অবহিত করেছি। অবশ্যই কমিশন আগামী 2 মাসের মধ্যে তার অনুসন্ধান শেষ করতে পারলো কিনা বা অনুসন্ধান কতটুকু কার্য করলো এই মানি লন্ডারিং এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের ব্যাপারে, সেটা আমরা অবশ্যই হাইকোর্ট ডিভিশনকে লিখিত আকারে হলফনামার মাধ্যমে আমরা জানাবো। এই আদেশের ফলে সব পক্ষেরই সুবিধা হয়েছে বলে মনে করেন বেনজির আহমেদের আইনজীবীরা। অ্যান্টি কারাপশন কমিশন যদি এই ইনকোয়ারির নামে বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো বেআইনি পদক্ষেপ নেয় অথবা যে আইন ইন অ্যাকর্ডেন্স উইথ লর বাইরে যায়, তাহলে কিন্তু ওনার সর্বক্ষণ রাইট রয়েছে, উনি হাইকোর্ট ডিভিশনে জুডিশিয়াল রিভিউতে আসতে পারবেন, অ্যাজ ওয়েল এজ উনি এই আদেশের বিরুদ্ধেও কিন্তু আপিল বিভাগে যেতে পারবেন। এদিকে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থার উল্লেখ করে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব নিতে ভারতের মতো একটি আইন করা যায় কিনা সেই বিষয়ে পরামর্শ দিয়েছে হাইকোর্ট। এই দুইটার মধ্যে যদি দেখা যায় তার 10%-এর বেশি সম্পদ বেড়েছে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। ইন্ডিয়াতে এরকম একটা আইন আছে। উনি এটাই বলেছেন যে আমাদের দেশে এই ধরনের একটা আইন হওয়া উচিত। দেশ থেকে দুর্নীতিরোধ ও অর্থ পাচার বন্ধের বিকল্প নেই বলেও মন্তব্য করেন হাইকোর্ট। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।
স্ত্রীর অপরাধের দায় নিতে অস্বীকৃতি জানালেন সদ্য অব্যাহতিপ্রাপ্ত কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান আলী আকবর খান। সনদ বিক্রির বিষয়ে কিছু জানতেন না দাবি করে তিনি বলেন, স্ত্রী অপরাধ করলে শাস্তি হবে। তবে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, কোনোভাবেই দায় এড়াতে পারেন না আলী আকবর খান। তাকে এখন গ্রেফতার করা না হলেও থাকবেন নজরদারিতে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। কারিগরি শিক্ষা বোর্ডের জাল সনদ বিক্রি নিয়ে গত শনিবার পর্যন্ত বোর্ডের সাবেক চেয়ারম্যান আলী আকবর খানের স্ত্রী সেহেলা পারভিন সহ 6 জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তদন্তের স্বার্থে মঙ্গলবার সকালে ডিবি কার্যালয়ে ডাকা হয় সাবেক চেয়ারম্যান আলী আকবর খানকে। প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে সেখান থেকে বের হন তিনি। এরপর মুখোমুখি হন সাংবাদিকদের। দুর্নীতির বিষয় জানার পরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নের কোনো সুস্পষ্ট জবাব দিতে পারেননি তিনি। এছাড়া স্ত্রীর সম্পৃক্ততার বিষয়েও কিছুই জানতেন না বলে দাবি তার। আমার মতামত আমি জানি না, তাই ভুল করছি কিনা আমি জানি না। ডিবির কথা আমি বিতিন বলবো না, কারণ তো আমি সফটওয়্যারের ভিতরে আমি ঢুকতে পারি না। আমি আসলে দায় এড়াতে পারি, আমি দুঃখিত। তবে গোয়েন্দা পুলিশ বলছে দায় এড়ানোর কোনো সুযোগ নেই সাবেক চেয়ারম্যানের। তবে এখনই গ্রেফতার নয়, আলী আকবর থাকবেন নজরদারিতে। আমার প্রতিষ্ঠানের মধ্যে আমি এই প্রতিষ্ঠানের রক্ষক, আমি এই প্রতিষ্ঠানের লিডার, আমি এই প্রতিষ্ঠানটা চালাই। আর এই প্রতিষ্ঠানের আমার সিস্টেম আমার আন্ডারে কাজ করে, যে আমার কাছ থেকে গোপন পাসওয়ার্ড নিয়ে সে আপলোড করে, সে সেখানে লক্ষ লক্ষ সার্টিফিকেট বিক্রি করে কোটি টাকা ইনকাম করছে, আর আমি এটা জানি না। এটা বললেই যদি আপনি বিশ্বাস করেন তো আমার করার না। কারিগরি শিক্ষা বোর্ডের জাল সনদ বিক্রির সাথে জড়িত আরও 25 থেকে 30 জনের তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর জন্য দীর্ঘদিন ধরে দেশি বিদেশি চক্রান্ত চলছে। এই চক্রান্ত মোকাবেলায় দেশব্যাপী মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে পায়তারা করছে একটি চক্র। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রচারপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশ বাস্তবায়নে জনসচেতনতা তৈরির পাশাপাশি যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ষড়যন্ত্র আছে এবং নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করেছি। আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরও, ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও অবিরাম আমাদের নির্বাচনের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। ওবায়দুল কাদের বলেন, গত 15 বছর ধরে গণতন্ত্র স্থিতিশীলতা ছিল বলেই বাংলাদেশে অবিশ্বাস্য উন্নয়ন হয়েছে। মানুষ নানা প্রকল্পের সুফল পাচ্ছে। বাস র্যাপিড ট্রানজিটের মতো প্রজেক্ট আজকে বাংলাদেশে সম্ভব হয়েছে। বাংলাদেশের জনগণের কাছে এই সব প্রকল্প আজকে স্বপ্নের মতো। গণতন্ত্র ছিল বলে, স্থিতিশীলতা ছিল বলে বাংলাদেশের এই অবিশ্বাস্য উন্নয়ন সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। বাংলাদেশের স্বচ্ছ ভোটিং ব্যবস্থার বিরুদ্ধে দেশি বিদেশি একটা চক্র অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। উন্নয়নের পক্ষে মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে 2023 সালে মানবাধিকার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে। সোমবার বার্ষিকী প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ গুম, নির্যাতন, স্বেচ্ছাচারমূলক আটক, গ্রেফতার, বিচার বিভাগের স্বাধীনতায় গুরুতর সমস্যার কথা উঠে এসেছে। রাজনৈতিক বন্দী, মত প্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বাধা, শান্তিপূর্ণ সভা সমাবেশে হস্তক্ষেপ, রাজনৈতিক কর্মসূচিতে অযৌক্তিক বিধিনিষেধের খবর রয়েছে বলেও জানানো হয়। মার্কিন
পররাষ্ট্র দপ্তর বলেছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপকভাবে দায়মুক্তি দেওয়ার ঘটনাও রয়েছে। রিপোর্টে আরও বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত থাকতে পারেন এমন কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত ও শাস্তি দিতে গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়নি সরকার। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়া নিয়ে দেশবাসী এতদিন যা মনে করেছে তা মার্কিন প্রতিবেদনেও উঠে এসেছে। বলেন, বিরোধী দলকে দমনে গুম, বিচার বহির্ভূত হত্যা ও ধারাবাহিক খুনের এক ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বাতাবরণ তৈরি করা হয়েছে। সরকারের সকল অপকর্মের দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করা হয়েছে তা আজ দেশ বিদেশে সর্বজন বিদিত। যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও সেটি উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বিরোধী নেতা কর্মীদের গ্রেফতার ও শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা দেয়া সহ বিভিন্ন অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশিদের বিএসএফ এর নির্বিচারে হত্যা ও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রুহুল কবির রিজভী। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা সাজা দিয়ে বন্দী করা হয়েছে তা আজ দেশ বিদেশে সর্বজন বিদিত। বেগম খালেদা জিয়া যাতে ইলেকট্রাল প্রসেসে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, এই কারণেই এই ষড়যন্ত্র। যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টেও সেটি উল্লেখ করা হয়েছে। রিপোর্টে বাংলাদেশের গুম, খুন, গুপ্ত হত্যা ও কারা নির্যাতন সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বাংলাদেশের সরকারের সকল অপকর্মের একমাত্র প্রোটেক্টর হিসাবে তারা একমাত্র ভারতকেই মনে করে। বিএসএফের নরহত্যার দায় দখলদার আওয়ামী সরকারের উপরেও বর্তায়। তাদের নতজানু নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে, বর্গীর ভূমিকার বিরুদ্ধে টু শব্দ করতে পারে না। সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত থাকায় বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়ি এই 3 উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচনকে সামনে রেখে ইসির সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়। এদিকে চতুর্থ ধাপের 55 উপজেলা নির্বাচনের তফসিলও ঘোষণা করেছে কমিশন। বিস্তারিত শওকত সাদিকের প্রতিবেদনে। ষষ্ঠ উপজেলা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় সভা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে কমিশন সচিব জানান, এবারের উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচনের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইসি। বান্দরবানের চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে 3 উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। পার্বত্য জেলা বান্দরবানের 3টি উপজেলাতে, বিশেষ করে থানচি, রুমা এবং রোয়াংছড়িতে আমাদের কম্বাইন্ড অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে। তাই আপাতত এই 3টি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে, যেটা আমরা পরবর্তীতে সুবিধা সময় আমরা আয়োজন করতে চেষ্টা করব। এদিকে কমিশনের আরেক সভায় উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের 55 উপজেলার তফসিল চূড়ান্ত করা হয়। সভা শেষে কমিশন সচিব এই তফসিল ঘোষণা করেন। আমাদের ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের চতুর্থ ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 9 মে বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই 12 মে রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 13 থেকে 15 মে, আপিল নিষ্পত্তি 16 থেকে 18 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 9 মে রবিবার, প্রতীক বরাদ্দ 20 মে সোমবার এবং ভোট গ্রহণ, যেটা আগে থেকে আপনারা জানেন যে 5 জুন 2024 তারিখ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট হবে, রোজ বুধবার। এছাড়া প্রথম ধাপের উপজেলা নির্বাচনের 26 প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। এর মধ্যে 7 জন চেয়ারম্যান, 9 জন ভাইস চেয়ারম্যান ও 10 জন মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন। শওকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আগামী 8 মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রতীক পেয়েই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে জেলা নির্বাচন কার্যালয়ের সভাকক্ষে নাটোরে 3টি উপজেলায় বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ। এদিকে গাইবান্ধা, সাঘাটা ও ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোতাল্লিব। জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে 2 উপজেলায় 24 প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়েই প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। রাঙামাটির 4টি উপজেলায় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। অন্যদিকে ঝালকাঠিতে যাচাই বাছাই শেষে 2 উপজেলায় 3টি পদে 24 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল সালেক। ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদে 7 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী 2 মে হবে প্রতীক বরাদ্দ ও 21 মে হবে নির্বাচন। অবশেষে নাটোরের সিংড়া উপজেলা পরিষদে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অপহরণের শিকার দেলোয়ার হোসেন পাশা। সকালে জেলার রিটার্নিং কর্মকর্তার সভাকক্ষে নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শেষে দেলোয়ার হোসেনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। গত রবিবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন আইসিটি প্রতিমন্ত্রীর শ্যালক লুৎফুল হাবিব রুবেল। দেলোয়ারকে নির্বাচন অফিস থেকে অপহরণের সঙ্গে রুবেল জড়িত বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। ফলে সিংড়া উপজেলা পরিষদে শুধু দেলোয়ার হোসেন প্রার্থী থাকায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। বিশ্বব্যাপী মূল্যস্ফীতি কমলেও কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতিতে বাংলাদেশে তা বেড়েছে বলেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক সুদ হার কমানোর তাগিদ দিয়েছেন তারা। এদিকে রপ্তানি ও রাজস্ব আয় বাড়িয়ে মানব সম্পদের উন্নয়নের মাধ্যমে সরকার জনমুখী বাজেট প্রণয়ন করতে চায় বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিক আয়শা খান। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। রাজধানীর একটি হোটেলে প্রাক বাজেট আলোচনার আয়োজন করে ICMAB। এতে আলোচকরা বলেন, পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য সহ অন্য খাতগুলোতে বরাদ্দ অনেক কম। অর্থনীতিবিদরা বলেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশের রাজস্ব আয় এখনো অনেক কম। তাই উন্নয়ন খরচ যোগাতে সরকারকে নির্ভর করতে হয় দাতা সংস্থা ও ব্যাংকিং খাতের উপর। সরকার অভ্যন্তরীণ খাত থেকে বেশি করে ঋণ নেয়, বেসরকারি বিনিয়োগকারীরা চাপে পড়ছে, এমন মন্তব্য অর্থনীতিবিদদের। আমাদের ইনফ্লেশন কেন বেড়েছে, যেখানে সারা পৃথিবীতে ইনফ্লেশন কমেছে গত 1 বছরে, সব দেশে কমেছে, আমরা কেন পারিনি? কারণ আমরা সারা পৃথিবী যেদিকে গিয়েছিল আমাদের পলিসিটা সেই দিকে যায়নি। আমরা 9-6 বা ইয়ের মধ্যে আটকা পড়েছিলাম। মূল্যস্ফীতি সুদের হার দিয়ে শুধু কমানো যাবে না, এবং তার সরবরাহ বাড়াতে হবে। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এখন যে মজুদ আছে তার অন্তত 2.5 গুণ মজুদ করে অন্তত 3 মাস 4 মাস ধরে বড় এবং খুচরা বিক্রেতা সবার উপরে যদি মনিটরিং করতে পারেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংক সুদ হার বাড়ানোর সিদ্ধান্ত সঠিক হলেও বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য সুদ হার কমানোর পক্ষে এফবিসিসিআই। এনবিআরকে পলিসি এবং অ্যাডমিনিস্ট্রেশন এই দুটাকে যদি আলাদা করে তাহলে কিন্তু ব্যবসায়ীরা বা যারা ট্যাক্স দেয় তাদের জন্য ভালো। আমরা এই কথাটা বারবার বলেছি, এনবিআরকে 2 ভাগে করা দরকার। যারা ট্যাক্স কালেক্ট করবে তারা কালেক্ট করবে, আর পলিসি যারা দিবে তারা ট্যাক্স কালেক্ট করবে না। বিনিয়োগের জন্য পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের তাগিদ দিয়ে অর্থ প্রতিমন্ত্রী জানান, আসছে বাজেটকে জনমুখী করতে কাজ করছে সরকার। বরাদ্দ বৃদ্ধির দাবি আসে, কিন্তু বরাদ্দের সর্বোত্তম ব্যবহারের কথাটা কেউ তুলে না। আমি তো অবাক হলাম আজকে এখানে কেউ ক্যাপিটাল মার্কেটের কথা বললো না। হ্যাঁ, ক্যাপিটাল মার্কেটের কথা বলা দরকার। প্রাইভেট সেক্টর ক্যাপিটাল মার্কেট থেকে টাকা নেয় না কেন? সব কিছুর দায়ভার ব্যাংকিং সিস্টেমে চাপিয়ে দেওয়াটা মনে হয় ঠিক না। রাজস্ব আয়ে মধ্য ও দীর্ঘমেয়াদী কৌশলের সুফল পেতে আরও কিছুটা সময় লাগবে বলে উল্লেখ করেন অর্থ প্রতিমন্ত্রী। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকা দোহা শীর্ষ বৈঠকে জনশক্তি রপ্তানি সহ 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই। বাংলাদেশ থেকে আরও কর্মী নিতে কাতারের আমিরকে আহ্বান রাষ্ট্রপতির। বেনজিরের সম্পদ অনুসন্ধান রিপোর্ট 2 মাসের মধ্যে দেওয়ার নির্দেশ হাইকোর্টের। নজরদারিতে কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, ডিবিতে জিজ্ঞাসাবাদ।
সরকারকে হঠাতে দেশে বিদেশে চক্রান্ত চলছে মন্তব্য ওবায়দুল কাদেরের। রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে দণ্ডের তথ্য মার্কিন প্রতিবেদনও বললেন রিজভী। বিভিন্ন উপজেলায় প্রতীক বরাদ্দ প্রচারণায় প্রার্থীরা। বান্দরবানের থানচি, রুমা ও রোয়াংছড়িতে নির্বাচন স্থগিত। নাটোরের সিংড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত দেলোয়ার। দর্শক, এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।